খোদ ইরানি ফাঁস করল ভিন দেশে অস্ত্র ভান্ডারের তথ্য। চলছে গবেষণা পরীক্ষা মহড়া। বিনা চ্যালেঞ্জে ছাড়বে কি ইসরায়েল? যুক্তরাষ্ট্রের সমালোচনায় উপায়হীন ভারত। ঘনিষ্ঠ হচ্ছে দিল্লি মস্কো যুগলবন্দি। কেন বিশ্ব কূটনীতির সমীকরণে বিপদ দেখছেন নিক্কি? স্পেসএক্স থেকে ইস্তফা দিয়ে আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত কায়রান। বিব্রত ইলন মাস্ক, তাকে বিস্ময় বালক বলার কারণ কি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যে কোনো মুহূর্তে ইসরায়েলের নয়া হামলার গুঞ্জনের মধ্যে আবার বড়সড় হুমকি দিয়েছে ইরান। এতে উত্তেজনায় থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। কৌশলী হুঁশিয়ারিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে জানিয়েছেন, বিদেশের কয়েকটি রাষ্ট্রেও আছে তেহরানের গোপন অস্ত্র কারখানা। চলছে আধুনিক ওয়ারহেডের পরীক্ষা, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র মহড়া। সব মিলিয়ে সামরিক সক্ষমতা এখন নতুন উচ্চতায় তেহরান। এভাবে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আগাম সংকেত দিচ্ছে কি তেহরান? এই পরোক্ষ হুমকি বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে কি তেল আবিব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আবারও পশ্চিমা বিশ্বকে চমকে দিল মধ্যপ্রাচ্যের মুসলিম পরাশক্তি ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে জানিয়েছেন, তেহরান এখন শুধু দেশেই নয়, বরং বিদেশের কয়েকটি রাষ্ট্রেও গড়ে তুলেছে নিজস্ব অস্ত্র কারখানা। তবে কোন কোন দেশে ইরানি সমরাস্ত্র তৈরির গোপন কার্যক্রম চালু আছে সেই তথ্য প্রকাশ করেননি মন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসির জাদে মন্তব্য করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একাধিক দেশে অস্ত্র উৎপাদনের সক্ষমতা এখন ইরানের আছে। ইসরায়েল ভবিষ্যতে আবারও দুঃসাহস দেখালে তাদের বিরুদ্ধে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে তেহরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইরানি প্রতিরক্ষা মন্ত্রীর খোলামেলা স্বীকারোক্তি কি পশ্চিমাদের বিরুদ্ধে নতুন কোনো যুদ্ধ সংকেত? গত এক বছরে ইরান আগের চাইতে আরও শক্তিশালী দ্রুতগতির ওয়ারহেড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক ক্ষতি করবে এসব সমরাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রীর এমন সতর্কতার কাছাকাছি সময়ে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে একক সামরিক মহড়া চালিয়েছে ইরান। গত ২১ আগস্টের মহড়ায় ড্রোন ও নানা ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রশিক্ষণ নিয়েছে দেশটির বিভিন্ন নৌ ইউনিট। সাস্টেইনেবল পাওয়ার 1404 নামের মহড়ার মধ্য দিয়ে নিজস্ব নৌবাহিনীর শক্তি প্রদর্শন করল ইরান। এর আগে অবশ্য গত জুন মাসে রাশিয়ার সঙ্গে একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল তেহরান। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আধুনিক অস্ত্র কেনার সুযোগ পায়নি ইরান। এর জেরে স্থানীয় প্রযুক্তি, পুরনো অস্ত্রের সংস্কার ও নিজস্ব গবেষণার উপর নির্ভর করে সামরিক সক্ষমতা গড়ে তোলে তেহরান। ইরানের আজকের শক্তিশালী অবস্থান সেই দীর্ঘমেয়াদী কৌশলের ফল। প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে স্পষ্ট করে বলেছেন, ইরান তার সক্ষমতা এত দূর নিয়ে গেছে যে এখন বিদেশেও অস্ত্র উৎপাদন করতে পারছে তার দেশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, রাশিয়ার মতো মিত্রদের কাছে আধুনিক ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র নিয়মিতভাবে রপ্তানি করে থাকে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে গত জুন মাসের যুদ্ধে ইরানের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার দাবি, সেই সংঘাত আরও ১৫ দিন অব্যাহত থাকলে শেষ ৩ দিনে একটিও ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা। এই ভয়েই তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় তেল আবিব। ইরানি মন্ত্রী জানান, সেই যুদ্ধে নিজেদের সবচেয়ে নিখুঁত অস্ত্র আন্তঃমহাদেশীয় কাসিম বাসির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। ১২ দিনের যুদ্ধে প্রথম দিকে ইরানের প্রায় ৪০% ক্ষেপণাস্ত্র ভূপাতিত হলেও শেষের দিকে ৯০% সরাসরি ইসরায়েলের ভেতরে নির্ধারিত লক্ষ্যভেদ করেছে। এটি ইঙ্গিত দেয় ক্রমেই অভিজ্ঞ হয়ে উঠেছিল ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্রের নির্মিত থার্ড প্যাট্রিয়ট, আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে এসব দাবি করেন ইরানি প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে ইসরায়েল বলে এসেছে, যুদ্ধে তাদের সফলতার হার ছিল প্রায় ৯০%। বিশ্লেষকদের ধারণা, ইরানের সামরিক শক্তি বৃদ্ধির এসব রাষ্ট্রীয় প্রচারণা সত্য হলে দ্রুতই বাড়বে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আর জরিমানার চাপে তলানিমুখী সম্পর্ক রক্ষায় নানামুখী চেষ্টা ব্যর্থ হয়ে ভিন্ন নীতিতে হাঁটছে ভারত। রাশিয়ার তেল কেনা বন্ধের জন্য মার্কিন হুমকিতে বিচলিত হওয়া তো দূরের কথা, পাত্তাই দিচ্ছেন না নয়াদিল্লি, বরং আরও ঘনিষ্ঠ হচ্ছে, জোরদার হচ্ছে ভারত রাশিয়ার সম্পর্ক। মস্কোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দিচ্ছে নয়াদিল্লি। আশা দেখাচ্ছে রুশ নেতৃত্বাধীন
ইকোনমিক ইউনিয়ন। এই অবস্থায় ভারতের উপর কি চরম শোধ নেবেন, নাকি বাগে আনতে ভিন্ন কৌশলে হাঁটবেন খ্যাপাটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। 2020 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছিল ভারত। এমনকি ট্রাম্পকে ঘিরে নামাস্তে ট্রাম্প নামে বিশাল র্যালিরও আয়োজন করা হয়েছিল। সে সময় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল তুঙ্গে। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সে বন্ধন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মার্কিন শুল্ক বোঝার জেরে এখন তলানিতে দুই দেশের সম্পর্ক। রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় ইস্যুতে মার্কিন হুমকি এখন কানে নিচ্ছে না ভারত সরকার। উল্টো নিজেদের বাণিজ্য ভারসাম্য বজায় রাখতে এখন রাশিয়ার দিকে আরও বেশি ঝুঁকছে ভারত। চলমান উত্তেজনার মধ্যেই গত 21 আগস্ট মস্কোর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ক্রেমলিনের বিবৃতি অনুসারে বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, উপপ্রধানমন্ত্রী ড্যানিস মান্টুরভ এবং মস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার উপস্থিত ছিলেন। বৈঠকে আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানান জয়শঙ্কর। ভারত রাশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার ওপরও জোর দেন তিনি। একই সঙ্গে মার্কিন কূটনীতির কড়া সমালোচনা করেন তিনি। ওয়াশিংটনের কার্যক্রমকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, মার্কিন পররাষ্ট্রনীতির কোনো মাথামুন্ডু নেই। দেশে ফিরেও সমালোচনা জারি রাখেন জয়শঙ্কর। দিল্লির এক অনুষ্ঠানে রাশিয়ার তেল ক্রয় ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক ইস্যুতে আমাদের আলোচনা চলমান রয়েছে, তবে আমাদের আলোচনায় কিছু রেড লাইন রয়েছে। তেলকে সমস্যা হিসেবে উপস্থাপন করে ভারতের বিরুদ্ধে একাধিক যুক্তি দেখানো হয়েছে, কিন্তু চীনের ক্ষেত্রে বা বৃহত্তম এলএনজি আমদানিকারক ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে এমনটা করা হচ্ছে না। ব্যবসা বান্ধব আমেরিকান প্রশাসনের অন্যদের ব্যবসা নিয়ে অভিযোগ করার বিষয়টি হাস্যকর। বর্তমানে রাশিয়ার কাছ থেকে ভারতীয় আমদানি মূলত তেলের উপর নির্ভরশীল হওয়ায় একটি ভারসাম্যহীন অবস্থা বিরাজ করছে। মুক্ত বাণিজ্য চুক্তি হলে রাশিয়ায় ভারতীয় রপ্তানি বাড়বে, যা এই ঘাটতিকে অনেকটাই কমিয়ে আনবে। এমন অবস্থায় নতুন সম্ভাবনার মুখ দেখছে রাশিয়া নেতৃত্বাধীন আঞ্চলিক অর্থনৈতিক জোট ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইউ। ভারত এই জোটের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাইছে, যাতে রাশিয়া ও অন্য সদস্য দেশগুলোর বাজারে ভারতীয় ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য, ফার্মা ও টেক্সটাইল পণ্যের রপ্তানি বাড়ানো যায়। এরই মধ্যে আলোচনার ভিত্তি হিসেবে ইএইউ এর সঙ্গে একটি টার্মস অফ রেফারেন্স স্বাক্ষর করেছে ভারত। ইএইউ হল রাশিয়ার নেতৃত্বে তৈরি একটি ইকোনমিক ব্লক, যা ইউরোপীয় ইউনিয়নের মতো কিন্তু আকারে অনেকটা ছোট। এর মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাবের বাইরে গিয়ে একটি রাশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক ব্লক তৈরি করা, সেই সাথে প্রাক্তন সোভিয়েত অঞ্চলের অর্থনৈতিক একীকরণ এবং রাশিয়ার প্রভাব বলয় শক্তিশালী করা। রাশিয়া ছাড়া এই জোটের অন্য সদস্য দেশগুলো হল বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান। ইএইউ এর মোট জনসংখ্যা প্রায় 18 কোটি, যার একটি বড় অংশে ভারতীয় ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, কৃষিপণ্য ও আইটি সার্ভিসের বড় চাহিদা আছে। 2023 সালে ভারত ইএইউ বাণিজ্য ছিল প্রায় $13 বিলিয়ন। তবে বিশেষজ্ঞদের ধারণা, মুক্ত বাণিজ্য চুক্তি হলে 5 বছরের মধ্যে তা $30 থেকে $35 বিলিয়ন পৌঁছাতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে ভারতকে এবার সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির নেত্রী ও জাতিসংঘের সাবেক মার্কিন দূত নিকি হ্যালি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিকি লিখেছেন, রাশিয়ার তেল কেনার বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে গুরুত্বের সাথে নেওয়া উচিত ভারতের। এই বিষয়ে সমাধান খুঁজে বের করতে দিল্লিকে হোয়াইট হাউসের সাথে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি। হ্যালি বলেছেন, দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্ব অনেক পুরনো। দুই দেশের বাণিজ্যের বাধা আর রুশ তেল আমদানি নিয়ে চলমান অস্থিরতা কাটিয়ে উঠতে আলোচনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন এই রিপাবলিকান নেতা। চীনকে মোকাবেলায় ভারতের মতো বন্ধুরাষ্ট্রের গুরুত্ব তুলে ধরেছেন হ্যালি।
যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্দেশ্য অপরাধী, গৃহহীন ও অনিবন্ধিত অভিবাসীদের দমন। সেনা মোতায়েন পরিকল্পনার বিষয়ে আগে থেকেই কোনো তথ্য দেয়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। আগামী সেপ্টেম্বরের মধ্যে শিকাগোয় ন্যাশনাল গার্ডের অন্তত কয়েক হাজার সদস্য মোতায়েনের আভাস দেওয়া হয়েছে, যদিও ন্যাশনাল গার্ড বা সেনা মোতায়েনের মতো জরুরি পরিস্থিতি নেই বলে দাবি করেছেন ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিটজকার। তার অভিযোগ, সংকট তৈরির অপচেষ্টায় নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ন্যাশনাল গার্ড মোতায়েনকে বেআইনি উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন। গত জুনে লস অ্যাঞ্জেলেসে ট্রাম্প প্রশাসন ন্যাশনাল গার্ডের 4,000 সদস্য ও 700 মেরিন সেনা মোতায়েন করেছিলেন। স্থানীয় নেতাদের প্রতিবাদ ও বিক্ষোভ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড নামানোর নির্দেশ দেওয়া হয়। স্পেস এক্স থেকে ইস্তফা দিয়ে সাড়া ফেলেছেন। আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত 16 বছরের বিস্ময় বালক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কায়রান কাজী। নেতিবাচক সমালোচনার কারণে মুখ খুলেছেন মার্কিন ধনকুবের, প্রযুক্তি উদ্যোক্তা আর স্পেস এক্সের মালিক ইলন মাস্ক। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, কায়রানের বিষয়টি জানা ছিল না। কেন বিস্ময় বালক বলা হয় কায়রানকে? স্পেস এক্স থেকে ইস্তফা আর আলোচনার কারণই বাকি। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মহাকাশ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান স্পেস এক্স ছেড়ে আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে যোগ দিয়ে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত 16 বছর বয়সী বিস্ময় বালক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কায়রান কাজী। এদিকে এমন প্রতিভাবান এক প্রকৌশলী চলে যাওয়ায় নেতিবাচক সমালোচনার শিকার হচ্ছে স্পেস এক্স। এ অবস্থায় কায়রানের স্পেস এক্স ছেড়ে যাওয়া নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির মালিক ধনকুবের ইলন মাস্ক। বিষয়টিকে হালকা করার জন্য সামাজিক মাধ্যমে এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, কায়রান স্পেস এক্স ছেড়ে যাওয়ার পরই তিনি প্রথমবারের মতো তার ব্যাপারে জানতে পেরেছেন। এর আগে কায়রানের বিষয়টি জানতেন না। ওই পোস্টের সাথে কায়রানের স্পেস এক্স ছেড়ে যাওয়া বিষয়ে ফরচুন ম্যাগাজিনের করা একটি নিউজও শেয়ার দেন মাস্ক। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের মুখেও একই ধরনের উত্তর দেন তিনি। এদিকে স্পেস এক্সে কায়রানের কাজ করার ব্যাপারে মাস্ক আগে থেকে কিছুই জানতেন না, এমন বক্তব্যে অবাক বেশিরভাগ মানুষ। কারণ 2 বছর আগেও স্পেস এক্সের কনিষ্ঠতম কর্মী হিসেবে আলোচনায় আসে এই কিশোর। সে সময় তার বয়স ছিল মাত্র 14 বছর। স্পেস এক্সের স্টারলিং বিভাগে কাজের মাধ্যমে উল্লেখযোগ্য অবদানও রাখে কায়রান। বিশ্বব্যাপী স্টারলিংকের ইন্টারনেট সেবার মান বাড়াতে স্যাটেলাইটের নির্ভুল অবস্থান নিশ্চিত করা সংক্রান্ত জটিল সফটওয়্যার তৈরিতে তার অবদান আছে। বর্তমানে কায়রানের বয়স 16 বছর। 2 বছর আগে সান্তা ক্লারা ইউনিভার্সিটির 170 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক হয় এই বিস্ময় বালক। মাত্র 14 বছর বয়সে সান্তা ক্লারা থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নেয় সে। তার কিছুদিন পরই স্পেস এক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয় সে। 2 বছর কাজ করে এ যাত্রায় স্পেস এক্স ছেড়ে ডেভেলপার হিসেবে নিউ ইয়র্কের আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে যোগ দিচ্ছে কায়রান কাজী। এ বিষয়ে বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাৎকারে সে জানায়, নতুন চ্যালেঞ্জ এবং ভিন্নধর্মী খাতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই তার স্পেস এক্স ছাড়া। এমন একটি খাত যেখানে দ্রুততম সময়ে নিজের কাজের ফল দেখা যায়। এক্ষেত্রে মহাকাশ প্রযুক্তি খাতে অনেক বেশি সময় লেগে যায়, অনেক সময় বছরের পর বছর। এর তুলনায় সিটাডেল সিকিউরিটিজে কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স খাতে তাৎক্ষণিকভাবে নিজের কাজের ফল দেখার সুযোগ আছে। সেখানে এআই নিয়ে গবেষণার মতো জটিল ও বুদ্ধিবৃত্তিক নানান চ্যালেঞ্জও আছে। এসবই তাকে নতুন কাজের ক্ষেত্র খুঁজে নিতে উৎসাহিত করেছে বলে জানিয়েছে কায়রান কাজী। হিজল জুবাইর, বাংলা ভিশন। নুডলস খেয়ে কারো মৃত্যু হয়েছে এমন খবর কি শুনেছেন কখনো? এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে মিশরের রাজধানী কায়রোতে। প্রাণ গেছে 13 বছরের কিশোরের। এতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য সচেতন বিশ্ববাসীর মধ্যে। নড়ে চড়ে বসেছেন চিকিৎসক আর গবেষকরা। ইনস্ট্যান্ট নুডলস কি আসলেই বিষাক্ত? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। পরপর 3 প্যাকেট কাঁচা নুডলস খেয়ে প্রাণ হারিয়েছে 13 বছর বয়সী এক কিশোর। ঘটনাটি ঘটে মিশরের রাজধানী কায়রোতে। স্কাই নিউজ আরাবিয়া সহ স্থানীয় বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 19 আগস্ট হামজা নামের সেই কিশোর একসঙ্গে 3 প্যাকেট ইন্দোনেশিয়ান একটি ব্র্যান্ডের কাঁচা নুডলস খায়। ঘটনার পর অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আল আরাবিয়া নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়,
ঘটনাটি স্থানীয়ভাবে বড় আলোচনার জন্ম দিয়েছে। ওয়াইনেট নিউজের তথ্য মতে ছেলেটির মৃত্যুর প্রধান কারণ ছিল হজমজনিত জটিলতা ও হঠাৎ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়া। ইনস্ট্যান্ট নুডলস মূলত প্রক্রিয়াজাত খাবার, যেখানে থাকে উচ্চমাত্রায় সোডিয়াম, কৃত্রিম সংরক্ষণকারী ও তেলজাত উপাদান। সাধারণত এগুলো পানি দিয়ে সেদ্ধ করে খাওয়া হয়, যাতে খাবারটি নরম ও হজমযোগ্য হয়ে ওঠে। কিন্তু কাঁচা অবস্থায় একসঙ্গে বেশি পরিমাণ নুডলস খেলে তা অন্ত্রের জমাট বেঁধে হজম প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে শরীরে শক তৈরি হয়, এমনকি হৃৎপিণ্ড ও কিডনি দ্রুত কাজ করা বন্ধ করে দিতে পারে। অনেকে কাঁচা নুডলস, চিপস বা চানাচুরের মতো স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকেন। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন এটি মোটেও নিরাপদ নয়, কারণ শুকনো নুডলস পানির অভাবে পেটে গিয়ে ফুলে ওঠে এবং অন্ত্রে ব্লকেজ তৈরি করতে পারে। এছাড়া কাঁচা নুডলসে থাকা সোডিয়াম ও মনোসোডিয়াম গ্লুটামেটের প্রভাব দ্রুত শরীরে অ্যাসিডিটি ও ডিহাইড্রেশন তৈরি করে। আল আরাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ঝুঁকি শিশু ও কিশোরদের ক্ষেত্রে আরও বেশি, কারণ তাদের হজমতন্ত্র প্রাপ্তবয়স্কদের তুলনায় বেশি সংবেদনশীল। বিশেষজ্ঞদের মতে ইনস্ট্যান্ট নুডলস কমপক্ষে 3 থেকে 5 মিনিট ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হবে। এতে নুডলস নরম হয়, হজমযোগ্য হয় এবং অস্বাস্থ্যকর তেল বা সংরক্ষণকারী উপাদান কিছুটা কমে আসে। জামিনুজ নিউজে প্রকাশিত তথ্যে আরও উল্লেখ করা হয়েছে যে নুডলস কখনোই বিকল্প প্রধান খাবার হিসেবে খাওয়া উচিত নয়, বরং এটি রান্না করার জন্য হাতে কম সময় থাকলে মাঝে মাঝে গ্রহণ করাই নিরাপদ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।